বারে ভাই বাহ, কি দিনকাল এলো সত্যি। নেগেটিভ কিছু হলেই সোজা ভারতকে দোষারোপ। ঠিক কোন পাকা ধানে মই দিয়েছে তোদের ভারত? সোশ্যাল মিডিয়াতে বেকার বেকার দিচ্ছিস ভারতকে গালাগাল। আরে লুঙ্গির কাছা ছেড়ে একটু বইপত্র ধর। বাংলাদেশ বন্যার কবলে পড়েছে ঠিকই, আর এই বন্যার জন্য 30 থেকে 35 লাখ মানুষকে স্থানচ্যুত করা হয়। সিচুয়েশন অত্যধিক খারাপ, বেশ কয়েকজন মারাও গেছে। এখন বাংলাদেশে এই বন্যার সমস্ত দায়ভার চাপানো হয়েছে ভারতের ওপর। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ইউজাররা বন্যার জন্য সোজা ভারতকে দায়ী করছে। সিচুয়েশন এতটাই খারাপ জায়গায় পৌঁছে গেছে যে বাংলাদেশের কিছু লোকাল মিডিয়া আউটলেটস, অনেক কার্টুনিস্ট তারাও এই ধরনের রিপোর্ট ছাপতে শুরু করে দেয় যে ভারত তার ড্যাম থেকে হঠাৎ অনেক জল ছেড়ে দেয়, সেই জন্য বাংলাদেশ বন্যার তোড়ে ভেসেছে। এইসব ভুল ভাল খবর ছড়ানো শুরু হয়। ভারত সরকারকে অফিসিয়ালি সামনে এসে বলতে হয় বাংলাদেশে যে বন্যা দেখা দিয়েছে সেইটার জন্য ভারতের কোনো ড্যাম থেকে জল ছাড়া দায়ী নয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে এই নিয়ে প্রচুর পোস্ট করা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে যে ভারত কোনো ড্যাম খুলে দিয়েছে কোনো রকম ওয়ার্নিং ছাড়াই, সেই জন্যই দেখা দিয়েছে বন্যা। সব দিক দিয়ে ভারতকে ব্লেম করা হচ্ছে। এমনকি অনেকে তো এটাও বলছে শেখ হাসিনা নাকি ভারতকে বুদ্ধি দিয়েছে সব করার জন্য। এই ধরনের ভুল ভাল সব ইনফরমেশন বাংলাদেশে মাথা খারাপ ভাবে ছড়াচ্ছে। সেই জন্য ভারত সরকারকে বাধ্য হয়ে সামনে আসতে হয়। এখন বাংলাদেশের কোন কোন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে আর কিভাবে তারা ভারতের ওপর দোষ চাপাচ্ছে একটু তাকানেই ম্যাপের দিকে। এই যে আমাদের প্রিয় ভারত, পাশে বাংলাদেশ, আর এখানে রয়েছে আমাদের রাজ্য ত্রিপুরা। ত্রিপুরায় একটা ড্যাম রয়েছে যেটা বাংলাদেশকে বহুবার বন্যার হাত থেকে বাঁচিয়েছে। এই ড্যামের নাম দুম্বুর ড্যাম, যেটা আপনি পাবেন গোমাতি বা গোমতী নদীতে। গোমাতি নদী ভারত থেকে ঢুকে পড়ে বাংলাদেশে এবং ফেনী চট্টগ্রামের মতো যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো রয়েছে সেখানে জল সরবরাহ করে। যদি ত্রিপুরায় বৃষ্টিপাত বেশি হয়, জলপ্রবাহ বেশি হয়, তাহলে বাংলাদেশের এলাকাগুলোয় বন্যা দেখা দিতে পারে। বিগত বেশ কিছু বছরের দিকে তাকালে ভারত জবে থেকে ওই ড্যাম সেখানে নির্মাণ করেছে তখন থেকে বাংলাদেশে বন্যার যে প্রবণতা ছিল সেটা অনেক কমে গেছে। কিন্তু এক্ষেত্রে নিশ্চয়ই কোথাও হঠাৎ মারাত্মক বৃষ্টিপাত হয়েছে, নয়তো অন্য কোনো জায়গা থেকে বেশি জল চলে এসছে এবং সেই অঞ্চলগুলো হঠাৎ বন্যার কবলে পড়েছে। বাংলাদেশের মানুষরা বেকার বেকার এই নিয়ে খোঁচে আছে যে শেখ হাসিনাকে ভারত আজও আশ্রয় দিচ্ছে, শেখ হাসিনা ভারতে সেফ রয়েছে। এই নিয়ে বাংলাদেশের বিরোধী পার্টি ভারতকে দোষারোপ করছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ওপেনলি এটা বলা শুরু করে দিয়েছে এক্সট্রা ডায়েট করানো উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবং এখানে আরো বলা হয়েছে যদি এখনো ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা এক্সট্রাডিশন ট্রিটি এক্সিস্ট করে তাহলে সেটার ভিত্তিতে ভারত বাধ্য শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে, যাতে বাংলাদেশে এনে শেখ হাসিনার বিচার করা যায়। কিন্তু বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি, মিডিয়া একটা বিষয় ভুলে যায় যে হ্যাঁ অবশ্যই ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে যেটা সাইন হয়েছিল 2013 সালে। কিন্তু ট্রিটিতে কিছু পরিবর্তন আনা হয়েছিল 2016 সালে। সেই পরিবর্তনে লেখা ছিল ধরুন কাল যদি বাংলাদেশ বলে আপনাদের ওখানে আমাদের যে পলিটিক্যাল ফিগার রয়েছে তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, তার উপর কেস চলবে, ওনাকে দেশে পাঠাতে হবে, সেক্ষেত্রে ভারত সেই পলিটিক্যাল ফিগারকে দেশে ফেরানোয় না করতে পারে। একই জিনিস বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। বাংলাদেশের কাছে হয়তো সেই ইনফরমেশনই নেই ঠিক মতো। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ট্রিটি রয়েছে সেখানে স্পেশাল একটা ক্লজও রয়েছে যার ভিত্তিতে ভারত ওপেনলি বাংলাদেশকে বলতে পারে যে শেখ হাসিনা এখন ভারতেই থাকবে। এই নিয়ে ভারতের ওপর কোনো লিগাল বাউন্ডেশন নেই যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতেই হবে। এখনো অনেক খেলা বাকি আছে। বাংলাদেশের ইকোনমি মুখ থুবড়ে পড়বে, এক্সপোর্ট কমে যাবে, কেননা বাংলাদেশের মেন ব্যাকবোনই ছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রি। বিভিন্ন গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ড যারা বাংলাদেশকে কন্ট্রাক্ট দিয়েছিল তারা তাদের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছে, কারণ তারা বাংলাদেশের যে দৃশ্য দেখেছে সেটা দেখে তাদের একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশে পলিটিক্যাল ইনস্টেবিলিটি রয়েছে। কি হবে বোঝা যাচ্ছে না। যদি পরবর্তীকালে ওখানকার কর্মীরা স্ট্রাইকে যায় বা অন্য কিছু হয়ে যায় তাহলে তাদের অর্ডারের কি হবে? ব্যবসায় প্রচুর লস হতে পারে। সেই জন্য বিভিন্ন গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ড বাংলাদেশ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে।
এবং আপাতত শিফট হয়ে আসছে ভারতে। আর সেই জন্য ভারতের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে হঠাৎ কর্মীর প্রয়োজন পড়ছে, মানুষজন হায়ার করা হচ্ছে, বিজনেস বাড়ছে, স্টকগুলো দৌড়াচ্ছে। আসল দিকে বাংলাদেশের মানুষদের নজর নেই, এখন তারা হাওয়ায় ভাসছে, ভারতকে নিয়েই তারা হিংসায় জ্বলছে। সময় যাক, ধীরে ধীরে তারাও বুঝতে পারবে যে তাদের সঙ্গে কি ঘটে গেছে, আর তখনও তারা কিছু না বুঝেই ভারতকে দোষারোপ করবে, কারণ তাদের ব্রেন এইভাবেই ওয়াশ। এর ফলে ভারতের তো কিছু হবেই না, উল্টে বাংলাদেশি পাকে পড়বে। 21শে আগস্ট বিকেল 6টা পর্যন্ত বাংলাদেশ ভারত কমিউনিকেশন চালু ছিল এবং তারপর সেটা বন্ধ হয়ে যায় পাওয়ার কাটের কারণে। বাইল্যাটারাল একটা বাঁধের ক্যাপাসিটি কতটা সেটাও বাংলাদেশ অফিসিয়ালরা জানতেন। 6টার সময় যখন ইলেকট্রনিক যোগাযোগ বন্ধ হয়ে যায়, তারপর ত্রিপুরা থেকে ম্যানুয়াল যোগাযোগের চেষ্টাও করা হয়। তো বাংলাদেশি অফিসিয়ালরা কেন তাহলে কোনো স্টেপ নিলেন না সেই সময়? তারা কি জানতেন না জল বাড়ছে? সব দায় এখন ভারতের। ভাগ্যিস ওরা বলেনি ভারত ইচ্ছা করে অতি বৃষ্টিপাত ঘটিয়েছে। আসলে কি জানেন, বন্যাকে প্রশ্রয় দিয়েছে বাঁধের নিচের নদী, যেগুলো বাংলাদেশে রয়েছে সেগুলোর কমে যাওয়া ধারণ ক্ষমতা। ভারতকে প্রশ্ন করার আগে নিজের দেশের অপদার্থ প্রশাসনকে প্রশ্ন করুন, দেশের নদীগুলোর সংস্কার করুন, নদী দখলমুক্ত করুন। কথায় আছে না, প্রতিবার বেরোনা। মালদ্বীপ, শ্রীলঙ্কা সবাই কিন্তু ভেবেছিল চীন আমেরিকা জুতো চাটলেই ভারতকে চাপে রাখা যাবে, কিন্তু তাদের সবাইকে কিছুদিনের মধ্যেই ভারতের সামনে নীল ডাউন হতে হয়, নয়তো তাদেরকেও পাকিস্তানের মতো হাতে বাটি তুলতে হতো। চীন এবং আমেরিকা দুজনের জুতো একসঙ্গে চেটেও দেশের অর্থনীতিকে তারা বাঁচাতে পারেনি। তোমাদের ওই সেভেন সিস্টার এবং পশ্চিমবঙ্গ নিয়ে সরাসরি ভারতের মতো রাষ্ট্রকে হুমকি দেওয়ার পরিণাম যে কতটা ভয়ঙ্কর হবে সেটা এখনো ইউনূস সরকার বুঝতে পারেনি, কিন্তু সেটা ভারত সরকারের বুঝিয়ে দিতে 6 মাসও সময় লাগবে না, সাবধান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর পারলে ভিডিওটা আরো মানুষকে শেয়ার করবেন।